আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআইবি কেবলস সংবাদ শিরোনাম। জাহাঙ্গীর গাজীপুরের মেয়র থাকবেন কিনা ২-১ দিনের মধ্যে সিদ্ধান্ত। সংশোধিত জেলা পরিষদ আইন মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন। এগারো মামলায় খালেদা জিয়ার পরবর্তী হাজিরা ১৫ মার্চ। মুক্তি ও সুচিকিৎসার দাবি আদায়ে আন্দোলনের বিকল্প নেই বলছে বিএনপি। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সাবেক বিচারক কামরুন নাহারের ফৌজদারি বিচারিক ক্ষমতা কেড়ে নিল আপিল বিভাগ। স্বাস্থ্য খাতকে ডিজিটালাইজ করা হচ্ছে। ১৫ দিনের মধ্যে ১.৫ কোটি মানুষকে করোনা টিকা দেওয়ার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী। এবং মিরপুরে তৃতীয় টি-20তে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরে হোয়াইট ওয়াশ বাংলাদেশ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জাহাঙ্গীর আলম গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র থাকবেন কিনা এই বিষয়ে ২-১ দিনের মধ্যে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। তিনি আরও জানান, এই বিষয়ে আইন পর্যালোচনা করা হচ্ছে। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে নেতিবাচক মন্তব্যের ২ মাস পর গত ১৯ নভেম্বর জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। আইনটা দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইনটা কি দেখেছেন আপনি? হ্যাঁ, আইনটা দেখা হচ্ছে, আমাদের ডিপার্টমেন্টের পর্যালোচনা করছে। ২-১ দিন লাগতে পারে, ২ দিন। এই বিষয়ে আপনার মন্ত্রণালয় এই যে পর্যালোচনা করছে, আইনগত কোথায় কোনো রকম তার অবস্থানটা কি হবে এখন সেটা দেখার চেষ্টা করছে। সংশোধিত জেলা পরিষদ আইন ২০২১ চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন আইন অনুযায়ী উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়ররা জেলা পরিষদের সদস্য হবেন। সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আগামী বছরের জুনে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে পদ্মা সেতু। ফজলে রাব্বি রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ২০২০-২১ অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। এতে দেখা যায় ২০১৯-২০ অর্থ বছরের চেয়ে ২০২০-২১ অর্থ বছরে কিছুটা কমেছে খুনের সংখ্যা, কমেছে মামলার সংখ্যা, তবে বেড়েছে রাহাজানি, ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা। খুন ছিল হলো আগের বছর ছিল ৩,৪৮৫ আর এই বছরে ছিল ৩,৪৫৮। রেপ ছিল ৫,৮৪২, এই বছর ছিল ৭,২২২। নারী নির্যাতন ছিল ১২,৬৬০, এবার এক্সটেন্ড বেশি হয়ে গেছে ১৪,৫৬৭। পর্যালোচনায় উঠে আসে ২০১৯-২০ অর্থ বছরের চেয়ে গত অর্থ বছর বেড়েছে রাজস্ব আদায়ের পরিমাণ, বেড়েছে রপ্তানি ও রেমিটেন্সের পরিমাণও। এছাড়া ৭০% শেষ হয়েছে বঙ্গবন্ধু টানেলের কাজ। পদ্মা সেতুর নির্মাণ অগ্রগতি শতকরা ৮৭%। পদ্মা সেতু যেটা, এটা 87% এটা অগ্রগতি হয়েছে। আশা করছি আমরা ৩০শে জুন বা তার আশেপাশের সময় ইনশাল্লাহ যান চলাচলের জন্য ওপেন করে দেওয়া হবে। এদিকে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রদের জেলা পরিষদের সদস্য রাখার বিধান রেখে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে সংশোধিত জেলা পরিষদ আইন ২০২১-এর। বিভিন্ন পৌরসভাতে মামলা মোকদ্দমাতে ১৪-১৫ বছর একজন চেয়ারম্যান থাকতেন, তো জেলা পরিষদেও এই আইন এইটাই ছিল বিধান। পরবর্তী পরিষদ ডিফাইন না হওয়া পর্যন্ত উনি টেনিওর শেষ হয়ে গেলেও উনি জেলা পরিষদের চেয়ারম্যান থাকবেন। এইটা লোকাল গভর্নমেন্ট নিয়ে আসছে যে না, এটাও ওই পৌরসভা অ্যাক্টের মতন, আপনার ওনার টেনিওর শেষ হয়ে গেলে তখন গভর্নমেন্ট, যদি পরিষদ গঠিত যতদিন না হবে ততদিন গভর্নমেন্ট প্রশাসক দিয়ে রাখতে পারবে। এদিন একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের খসড়ার অনুমোদন দেয় মন্ত্রিসভা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। নাশকতা ও রাষ্ট্রদ্রোহের ১১ মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরবর্তী হাজিরার দিন ঠিক করা হয়েছে আগামী ১৫ মার্চ। হাজিরার নির্ধারিত দিনে অসুস্থতার কারণ দেখিয়ে বেগম জিয়ার আইনজীবী সময় চেয়ে আবেদন করেন। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস আবেদন মঞ্জুর করে এদিন ঠিক করেন। ২০১৫ সালে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে রাজধানী দারুস সালাম ও যাত্রাবাড়ি থানায় বেগম জিয়ার বিরুদ্ধে এসব মামলা করা হয়।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা নিশ্চিত করার দাবি আদায়ে আন্দোলন ছাড়া কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে প্রতিবাদ সমাবেশে তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেন, দাবি আদায়ে আন্দোলন আরও জোরদার করা হবে। এ সময় আগামী বুধবার জেলা প্রশাসকদের স্মারকলিপি দেওয়ার নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। মইনুল আহসানের রিপোর্ট। গুরুতর অসুস্থ দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি। সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের উপস্থিতিতে এ সময় প্রেস ক্লাবের সামনে সড়ক কার্যত অচল হয়ে পড়ে। মহাসচিব সহ সিনিয়র নেতারা বলেন, বেগম জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তার নামের সাথে জড়িয়ে আছে লাখো মানুষের আবেগ, ভালোবাসা। সেই নেত্রীর কিছু হলে জনগণ তা মেনে নেবে না। তখন ওনার আইনের কোনো প্রবলেম হয় না, প্রবলেম হয় বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য এবং খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে প্রমাণ করুন আপনাদের কোনো হিংসা বিদ্বেষ খালেদা জিয়ার না। বাংলাদেশ ঢাকা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ পরিচালনায় ব্যর্থতা ঢাকতে জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করতে চায় সরকার। আমাদের সামনে একটাই পথ, আন্দোলন, আন্দোলন এবং আন্দোলন। আন্দোলনকে আরো তীব্র করে সামনের দিকে বেগবান করতে হবে। আর অন্যান্য সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আহ্বান জানাচ্ছি, আসলে একসাথে গণতন্ত্রের নেত্রীকে সত্যি বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আমরা গণতন্ত্রকে মুক্ত করি। আগামী 24 তারিখে সকল জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করব। বক্তারা আন্দোলনের প্রস্তুতি হিসেবে দলকে সংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপির আন্দোলনের হুমকি ধামকি দলটির নেতাদের পদ পদবি টিকিয়ে রাখার চেষ্টা ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার মতে, আন্দোলনে ব্যর্থ বিএনপির কোনো হুমকিতে আওয়ামী লীগ ভয় পায় না। রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে যারা দলীয় শৃঙ্খলা বিরোধী কাজে লিপ্ত আছেন, তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওবায়দুল কাদের। বেগম জিয়ার মুক্তির জন্য আন্দোলনে ব্যর্থ বিএনপি আবার গণ আন্দোলনের হুমকি দিচ্ছে। তাদের এসব হুমকি ধমকি নিজেদের পদ পদবি টিকিয়ে রাখার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। অতীতেও দেশবাসী বিএনপির দফাভিত্তিক আন্দোলন দেখেছেন। তাদের আন্দোলন রাজপথে নয়, তাদের আন্দোলন এখন ফেসবুক আর মিডিয়ায়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে দলটি রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তার মতে, বেগম জিয়াকে বিদেশে পাঠানো নিয়ে দলটির চাওয়া রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, বেগম জিয়ার চিকিৎসা নিয়ে সরকার সচেতন। আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে জনগণকে সাথে নিয়ে তা মোকাবেলা করা হবে বলে হুঁশিয়ার করে দেন হাসান মাহমুদ। আসলে বেগম জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার দাবিটা তার স্বাস্থ্যগত কারণে নয়, এটা একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দাবি। তারা বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতিটা করছেন। সুতরাং এই রাজনীতি করা, বেগম জিয়াকে নিয়ে রাজনীতি করা, এটা অনভিপ্রেত। আসলে ওনারা হয়তো চান না যে বেগম জিয়া সুস্থ হোক, কারণ বেগম জিয়া সুস্থ হয়ে গেলে পরে তাহলে বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে যে রাজনীতি সেটি করা বন্ধ হয়ে যাবে। চতুর্থ ধাপে ময়মনসিংহ বিভাগে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে শুরু হয়েছে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা। বিকেলে গণভবনে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা শুরু হয়। সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজাক, জাহাঙ্গীর কবির নানক, ফারুক খান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
আপিল বিভাগের আদেশে ফৌজদারি বিচারিক ক্ষমতা হারালেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৭-এর সাবেক বিচারক মোসাম্মদ কামরুন নাহার। উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকার পরও ধর্ষণ মামলার আসামিকে জামিন দেয়ায় তার ফৌজদারি বিচারিক ক্ষমতা প্রত্যাহার করেছে আপিল বিভাগ। জামিনের বিষয়ে ব্যাখ্যা দিতে কামরুন নাহার সকালে আপিল বিভাগে উপস্থিত হন। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ৫ বিচারপতির বেঞ্চে তার বিষয়ে রুদ্ধদ্বার শুনানি হয়। পরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আপিল বিভাগের আদেশের বিষয়টি জানায় সুপ্রিম কোর্ট প্রশাসন। আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় পরে প্রকাশ করা হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। এর আগে রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে ২ শিক্ষার্থী ধর্ষণ মামলার রায়ে বিতর্কিত পর্যবেক্ষণ দেয়ায় গত ১৪ নভেম্বর কামরুন নাহারের বিচারিক ক্ষমতা সাময়িকভাবে প্রত্যাহার করে তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। পুরো স্বাস্থ্য খাতকে ডিজিটালাইজড করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। একই সাথে নির্মাণ করা হচ্ছে ৮টি ক্যান্সার, কিডনি ও কার্ডিয়াক হাসপাতাল। রাজধানীর একটি হোটেলে করোনাকালীন চ্যালেঞ্জ ও ইন্টার্ন চিকিৎসকদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আগামী ১৫ দিনের মধ্যে ১.৫ কোটি মানুষকে করোনা টিকা দেওয়ার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে এই খাতকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। করা হচ্ছে ডিজিটালাইজড। রাজধানীতে একটি অনুষ্ঠানে চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নে দেশে আরও 4টি নতুন মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। কিছুদিনের মধ্যেই সারা দেশে হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনার কাজও শুরু হবে বলে জানান তিনি। আমরা 8টি ডিভিশনে 8টি ক্যান্সার হাসপাতাল, কিডনি হাসপাতাল এবং কার্ডিয়াক হাসপাতাল আমরা নির্মাণ করছি, যার কাজ শুরু হয়ে গেছে। এবং সমস্ত বাংলাদেশে মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ শুরু হয়ে যাবে। আমাদের পুরো হেলথ সেক্টর আমরা ডিজিটালাইজ আমরা করব। 4টি নতুন ইউনিভার্সিটি আসতেছে, সেখানে আমাদের দেশের জন্য আপনাদের জন্য আরও লেখাপড়ার সুযোগ হবে। বয়স অনুযায়ী যাদের করোনার টিকা প্রাপ্য তাদের মধ্যে 40% পেয়েছেন প্রথম ডোজের টিকা, দ্বিতীয় ডোজ পেয়েছেন 25% মানুষ। স্বাস্থ্যমন্ত্রী জানান ইতোমধ্যে সারা দেশে 9 কোটি ডোজ টিকা দেয়া সম্পূর্ণ হয়েছে। বয়স অনুযায়ী এবং আমরা যা দিয়েছি সেটা হিসাবে আসে হলো প্রায় 40%। অর্থাৎ আমাদের 80% লোককে যদি ভ্যাকসিনেট করতে হয় তো সেই 80%-এর 40% আমরা ভ্যাকসিন দিয়ে ফেলেছি। অর্থাৎ ফার্স্ট ডোজ তারা পেয়ে গেছে এবং ডাবল ডোজ পেয়ে গেছে 25%। এবং আমাদের ভ্যাকসিন কার্যক্রম চলমান আছে। আমরা আরও এই মাসের মধ্যেই আগামী 10-15 দিনে আরও 1.5 কোটি ভ্যাকসিন আমরা দিয়ে দিব। খুব শীঘ্রই দেশে আরও 4000 চিকিৎসক, 8000 নার্স এবং 20,000 স্বাস্থ্য সহকারী ও মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। আবারও আমরা কমিউনিটি ক্লিনিক। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। তো করি। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হতে বিনিয়োগ, কর্মসংস্থান, স্বাস্থ্য ও শিক্ষার মানোন্নয়নের উপর তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা। রাজধানীর একটি হোটেলে এলডিসি গ্র্যাজুয়েশন বিষয়ক সেমিনারে বক্তারা বলেন, উন্নয়নশীল দেশের তালিকায় প্রবেশ করতে পিছিয়ে পড়া মানুষকে অন্তর্ভুক্ত করার পাশাপাশি সব খাতে গুণগত সংস্কার প্রয়োজন। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত জাতীয় সংলাপে উন্নয়নশীল দেশের পথে উন্নীত হওয়ার যাত্রায় বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে ধরেন বক্তারা। শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সরকারের প্রাতিষ্ঠানিক অক্ষমতা, ধনী গরিবের বৈষম্য, দুর্নীতি ও আমলাতন্ত্রের প্রভাব তুলে ধরে বিশেষজ্ঞরা বলেন, টেকসই উন্নয়নের জন্য সুশাসন নিশ্চিত করাও জরুরি। The gap between rich and the poor increasing, Bangladesh is on the top. We are uttering development first, democracy later, good governance later. That's all we are saying. This propaganda will not take us far. সংলাপে বিশ্বব্যাংক কান্ট্রি ডিরেক্টর বাংলাদেশের অগ্রযাত্রায় পিছিয়ে পড়া মানুষকে অন্তর্ভুক্ত করার তাগিদ দেন। Just look at Gulshan Avenue. You will never believe this is. And somebody just didn't say anything. You could say it's in New York, you could say it's anywhere. But can we say that in the streets in Rangpur? Can we say that in Mymensingh? That's the whole point about getting it, that level of development. অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী জানান, দুর্নীতি প্রতিরোধ এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নকেও গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। ডেমোক্রেসি আগে হবে না, উন্নয়ন আগে হবে, একটা ডিবেট চলছে।
I'm alluding in my own very ordinary language. I'm not a scholar, so I'm not going into that scholarly thing. Bare simple thing. First thing first. And that is what we are doing. And I think Dr. Moin Khan will, of course we want good governance, why not? মানব উন্নয়ন সূচকের অভাবনীয় সাফল্যে 2026 সালেই বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হবে বলে অনুষ্ঠানে আশা প্রকাশ করেন পরিকল্পনা মন্ত্রী কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। বাস ভাড়া অর্ধেক বা হাফ পাসের দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। মোহাম্মদপুরে 5টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করে এ দাবি জানান। সেখানে বাস ভাঙচুরের ঘটনাও ঘটে। রাবেয়া আক্তার সুবর্ণার রিপোর্ট। তেলের দাম বাড়ার ঘোষণার পর থেকেই প্রতিদিন বাসের চালক ও হেলপারদের সাথে তর্ক বিতর্ক করতে হচ্ছে শিক্ষার্থী যাত্রীদের। সোমবার রাজধানীর মোহাম্মদপুর সরকারি কলেজের ছাত্রদের সাথে তর্কাতর্কির এক পর্যায়ে প্রজাপতি বাসের হেলপার এক শিক্ষার্থীর গায়ে হাত তুলে বসেন। এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভাঙচুর করে ওই বাস। একজন দুজন ছাত্র থাকে বাসে, তারা যদি হাফ পাস নিয়ে একটু বেশি কথা বলে তখন কিন্তু তারা কি করে, তাদেরকে ভয় দেখায়, মারধর করে। শিক্ষার্থীদের দেখলে বাসে তুলতে চায় না কন্ডাক্টর, নেই মেয়েদের নির্ধারিত সিট, এমন নানা অভিযোগ নিয়ে সেখানে বিক্ষোভও করতে থাকে ছাত্ররা। কেন আসছো? বড় ভাইরা হাফ পাস ভাড়া চাচ্ছে, আমাদের হাফ পাস ভাড়া চাই। জিনিসপত্রের এত দাম, তার মধ্যে আমরা স্টুডেন্ট, হোস্টেলে থাকতে হয়, পড়াশোনার খরচ, এর মধ্যে থেকে আমাদের বাস ভাড়া এত। কতদিন আমাদের ন্যায্য অধিকার বা দাবি আমরা না পাবো, আমরা হাফ পাস যতদিন আমরা না পাবো ততদিন আমরা রাজপথে থাকতে রাজি আছি। বাস ভাড়া যদি হাফ না করা হয় তাহলে নানান ধরনের সমস্যায় পড়ছে বলছেন ছাত্রছাত্রীরা। অতি দ্রুত এর সমাধান চায় তারা। অবশ্য শিক্ষার্থীদের দাবির সাথে একমত জানিয়ে বাসের চালক ও কন্ডাক্টররা বলছেন তারা ইচ্ছে করলেই হাফ ভাড়া নিতে পারে না, এজন্য সিদ্ধান্ত আসতে হবে মালিকদের কাছ থেকেই। আমগরে মহাজনরা কোম্পানি যেভাবে চালাতে হবে আমরা ওইভাবে চলি। আর যদি মালিকরা বলে যে না স্টুডেন্টকে তোমরা ছাড় দিয়ে দাও এবং অভিযোগ থাকবে না, ঠিক আছে, রাত্রেবেলা তোমরা এইভাবে জমা দিবা, তাহলে কিন্তু এই জিনিসটা হয় না। আমরা যে আমাদের বাবারা যারা জব করতেছে তাদের কিন্তু 1 টাকাও বেতন বাড়তাছে না, আগের মতোই আছে, কিন্তু সবকিছুর দাম আস্তে আস্তে বাড়তাছে। রাজধানীর রাস্তায় শিক্ষার্থীদের এমন দাবির সাথে একমত জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। পরিবহন মালিকদের বিষয়টি বিবেচনার অনুরোধও জানান তিনি। এখন ছাত্রদের যে দাবি সেটি সংশ্লিষ্ট আপনার ট্রান্সপোর্ট কোম্পানিগুলো বিবেচনা করতে পারে। এদিকে হাফ ভাড়ার দাবিতে রাস্তা অবরোধ করায় সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুর, আসাদ গেট ও ধানমন্ডি এলাকায় যান চলাচল বন্ধ ছিল। রাবেয়া আক্তার সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। বগুড়ার গাবতলীতে নৈশ প্রহরীর হাত পা বেঁধে 3টি মার্কেটের 9টি দোকানে ডাকাতির ঘটনায় 5 জনকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে র্যাব। সংবাদ ব্রিফিংয়ে র্যাব জানায় এই চক্রের 15 জন সদস্য ট্রাক নিয়ে বিভিন্ন জেলায় গিয়ে ডাকাতির পর নম্বর প্লেট পরিবর্তন করে ফেলত। চক্রটি দীর্ঘদিন যাবৎ ডাকাতি ও চুরি সহ নানা অপরাধমূলক কাজের সাথে জড়িত। ডাকাতি কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। তাদের কিন্তু অধিকাংশ বাড়ি টাঙ্গাইল এলাকায়, বা তারা বগুড়া, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ এই সকল জায়গায় কিন্তু এরা ইতিপূর্বে ডাকাতি করেছে। টাঙ্গাইলে এখন পর্যন্ত তাদের তথ্য অনুযায়ী যে টাঙ্গাইলে সরাসরি ডাকাতি কোনো তথ্য আমরা পাইনি। কুরবানি ঈদের সময় তারা বিপুল পরিমাণ গরুও তারা ডাকাতি করেছিল, যেটা পরবর্তীতে তারা বিভিন্ন জায়গায় বিক্রি করে দেয়। ঢাকা ও চট্টগ্রামে কেবল টিভির সেট টপ বক্স লাগানোর সরকারি সিদ্ধান্ত 1 মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। বিচারপতি মুজিবুর রহমান ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার দ্বৈত বেঞ্চ এই আদেশ দেয়। গত 27 অক্টোবর সচিবালয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানান 30 নভেম্বরের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম শহরে কেবল নেটওয়ার্ক ডিজিটাল পদ্ধতিতে রূপায়ণের সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। এ সময়ের মধ্যে এই 2 শহরে গ্রাহকদের সেট টপ বক্স নিতে হবে, তা না হলে কেবল টেলিভিশন দেখতে সমস্যা হবে বলে জানিয়েছিলেন তিনি। 3 দিনের সফরে ঢাকা এসেছেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন তাকে স্বাগত জানান। 2 দেশের মধ্যে দ্বিপাক্ষিক ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ক জোরদার করাই এই সফরের লক্ষ্য। তার এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে জনশক্তি রপ্তানি, স্বাস্থ্য ও শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। সফরকালে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম। পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, স্বাস্থ্য এবং শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক করবেন তিনি। বাংলাদেশ পাকিস্তান সিরিজের খবর।
মিরপুরে তৃতীয় ও শেষ টি-20তে পাকিস্তানের কাছে 5 উইকেটে হেরে হোয়াইট ওয়াশ হল বাংলাদেশ। টাইগারদের দেয়া 125 রানের টার্গেটে খেলতে নেমে 5 উইকেটে 127 রান করে পাকিস্তান। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে 7 উইকেটে 124 রান তোলে স্বাগতিকরা। ম্যাচ সেরা হয়েছেন হায়দার আলী, আর সিরিজ সেরা হন মোহাম্মদ রিজওয়ান। মমিনুর রিপনের রিপোর্ট। And here is the winning team of টি20 সিরিজে পাকিস্তানের কাছে হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে পারল না বাংলাদেশ। শেষ ম্যাচে টাইগারদের 5 উইকেটে হারিয়ে 3-0-তে সিরিজ জিতল বাবর আজমের দল। টানা ব্যাটিং ব্যর্থতায় সফরকারীদের জয়ে বড় ভূমিকায় রেখেছে স্বাগতিকরা। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে মিরপুরের উইকেটে রান তোলা কঠিন, তবে এই কঠিনকে ভাঙার চেষ্টায় যেন ছিল না বাংলাদেশি ব্যাটারদের। তৃতীয় টি20তেও সেই বাজে ব্যাটিংয়ের প্রতিফলন। টস জিতে ব্যাট করতে নেমে 7 উইকেটে 124 রান বাংলাদেশের পুঁজিতে। সর্বোচ্চ 47 রান মোহাম্মদ নাইমের। এছাড়া শামীম হোসেন 22, আফিফ হোসেন 20 ও অধিনায়ক মাহমুদুল্লাহর ব্যাট থেকে আসে 13 রান। তবে এই 4 ব্যাটসম্যানের স্ট্রাইক রেট 100-র নিচে। টি20তে বাংলাদেশের ব্যাটারদের বাস্তবতা বোঝাতে এতটুকুই হয়তো যথেষ্ট। 125 রানের টার্গেটে নেমে মোহাম্মদ রিজওয়ানের 40 ও হায়দার আলীর 45 রানের ইনিংসে সহজ জয়ের পথে ছিল পাকিস্তান। তবে শেষ ওভারে খেলা জমিয়ে তোলেন টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ। 6 বলে প্রয়োজন 8 রান, 3 উইকেট তুলে নিল ইফতেখারের ছক্কা, আর শেষ বলে নওয়াজের বাউন্ডারিতে প্রত্যাশিত জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। বিশ্বকাপ থেকে ব্যর্থতার বৃত্তেই ঘুরছে বাংলাদেশ। নিজেদের শেষ 8 ম্যাচেই হারল টাইগাররা। প্রতিপক্ষ ভেন্যু একাদশ বদলেছে বারবার, কিন্তু ফলাফল বদলায়নি। পরাজয়ের বৃত্ত থেকে কিভাবে বেরিয়ে আসবে বাংলাদেশ তা নিয়ে আরো গভীরভাবে ভাবতে হবে বোর্ডকেই। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। পুলিশি হয়রানি ও মামলা প্রত্যাহারের দাবিতে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। বিভাগীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে সকালে শুরু হয় এই কর্মবিরতি। এতে সিলেটের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বাস স্ট্যান্ডে এসে যানবাহন না পেয়ে দুর্ভোগে পড়েন অনেকেই। সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের বিভাগীয় সাধারণ সম্পাদক সজীব আলী জানান, পুলিশের হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তাদের ধর্মঘট চলবে। হঠাৎ করে এমন একটা পরিস্থিতিতে পড়লাম যে হাইটা ছাড়া যাওয়ার কোনো উপায় নেই। আপনার দাবি দেওয়া কিছু যদি থেকে থাকে এটা আপনি লিগ্যাল ভাবে নেন। জনগণকে বাধা দিয়ে, আমার চলার পথ বাধা দিয়ে তো আপনি ইয়ে করতে পারেন না। খাদ্য নিরাপত্তায় তরুণদের উদ্ভাবনী ভাবনাকে কাজে লাগানোর তাগিদ দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। খাদ্য অধিদপ্তরের আন্তর্জাতিক নিউট্রিশন অলিম্পিয়াডের লোগো উন্মোচন অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, মসজিদ, মাদ্রাসার ইমাম ও স্কুল কলেজের শিক্ষকদের মাধ্যমে পুষ্টি এবং নিরাপদ খাদ্য সচেতনতা বাড়াতে হবে। নিউট্রিশন প্রচারের জন্য একটা উপযুক্ত দেশ গড়ে উঠবে এবং তারা সত্যিকারের অর্থে আমাদের বাংলাদেশে এগিয়ে যাবে এবং ইন্টারন্যাশনালি বাংলাদেশ আমাদের কাছ থেকে কিছু শিখবে বলে আমরা আশা করছি। মোবাইল ফোনে ইন্টারনেটের ধীর গতির সমাধান এবং মানসম্মত নেটওয়ার্ক সেবা নিশ্চিতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়েছে হাইকোর্ট। এই বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসিকে 60 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার দ্বৈত বেঞ্চ রুল জারির পাশাপাশি এ আদেশ দেয়। মোবাইল ফোনে নেটওয়ার্ক সহ মানসম্মত সেবা নিশ্চিতে মোবাইল কোম্পানিগুলোকে বাধ্য করতে বিটিআরসির নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে রুলে। বিটিআরসি রেগুলেশন আইনে ক্ষমতা থাকা সত্ত্বেও কোনো পদক্ষেপ না নেওয়া জনসাধারণের সাংবিধানিক অধিকারের পরিপন্থী কেন হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব এবং বিটিআরসি চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। কম খরচে স্বাস্থ্যসেবা নিশ্চিতে গর্ভবতী নারীদের রক্ত স্বল্পতা দূরীকরণ ও শ্বাসকষ্টজনিত রোগের 2টি ওষুধ উৎপাদন করেছে আদ্দিন ফার্মাসিউটিক্যালস।
কম খরচে এই দুটি ওষুধের মাধ্যমে ভালো চিকিৎসা সেবা দেওয়া সম্ভব বলে জানান চিকিৎসকরা। আদ্দিন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নির্বাহী পরিচালক ডক্টর জামালুন্নেসা জানান, মানসম্মত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে আনা উপকরণ দিয়ে নিজস্ব কারখানায় তৈরি করা হচ্ছে এসব ওষুধ। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। গর্ভবতী ও শ্বাসকষ্টজনিত রোগীদের সাশ্রয়ী সেবা দিতে RED+CI এয়ারফ্লো 10 নামক দুটি মেডিসিন বাজারে আনলো আদ্দিন ফার্মাসিউটিক্যালস। অনুষ্ঠানে জামালুন্নেসা বলেন, আদ্দিন একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। স্বল্প ব্যয়ে মানসম্মত সেবা পাওয়ার এখানে সকল শ্রেণীর মানুষ চিকিৎসা সেবা নেন। পাশাপাশি রোগীরা যাতে সাশ্রয়ী মূল্যে ওষুধ কিনতে পারে এজন্য আদ্দিন ফার্মাসিউটিক্যালস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ওষুধ প্রশাসনের অনুমতি নিয়েই গর্ভবতী ও শ্বাসকষ্টের রোগীদের জন্য তারা এ দুটি ওষুধ উৎপাদন করেন। RED+CI এবং এয়ারফ্লো 10 দুটো ওষুধই মার্কেটে আছে। বাংলাদেশের মার্কেটে বেশ অনেকগুলো ফার্মাসিউটিক্যাল কোম্পানি এগুলো তৈরি করছেন, কিন্তু আদ্দিন ফার্মাসিউটিক্যালের জন্য এটা একটা নতুন পদক্ষেপ। আমরা বাজারে যে এই ওষুধগুলো আছে তার থেকে আমরা তুলনামূলকভাবে কম মূল্যে ওষুধ দুটো আমরা বাজারজাত করছি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডাক্তার আফিকুর রহমান, আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা বিভাগের অধ্যাপক ডাক্তার হোসনেয়ারা খাতুন সহ অনেকে। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের উইসকনসিনে ক্রিসমাস র্যালিতে দ্রুতগামী গাড়ির ধাক্কায় অন্তত 5 জন নিহত হয়েছে। আহত হয় কমপক্ষে 40 জন। উইসকনসিনের ওয়াকেশা নগরীতে এই ঘটনা ঘটে। র্যালিতে অংশ নেয় বয়স্ক নারী ও স্কুল শিক্ষার্থীদের ব্যান্ড দল। নেচে গিয়ে তারা জানান দিচ্ছিলেন আসন্ন বড়দিনের কথা। এ সময় একটি লাল রঙের SUV দ্রুত গতিতে তাদেরকে চাপা দেয়। পরে গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার সময় চালককে আটক করা হয়। প্রাথমিকভাবে এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে মনে করছে না পুলিশ। শেয়ার বাজার সংবাদ। দরপতনের মধ্য দিয়ে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে শেয়ার বাজারে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং লেনদেনও। ডিএসসির প্রধান সূচক DSEX 63.37 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 7022.29 পয়েন্টে। DSC 30 সূচক 16.85 পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে 1470.97 পয়েন্টে। ডিএসসিতে 1226 কোটি 4 লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনে থেকে 560 কোটি 23 লাখ টাকা কম। পার্টেক্স খেলার খবর। বিশ্বকাপ বাছাই পর্বে আগামীকাল যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী পাকিস্তানকে 3 উইকেটে হারিয়ে শুভ সূচনা করে নিগার সুলতানার দল। আগামী বছর নিউজিল্যান্ড বিশ্বকাপে জায়গা করে নিতে 9টি দল বাছাই পর্বে প্রতিদ্বন্দ্বিতা করছে। বি গ্রুপে বাংলাদেশ ছাড়াও আছে পাকিস্তান, থাইল্যান্ড, জিম্বাবুয়ে এবং যুক্তরাষ্ট্র। জিম্বাবুয়ের হারারে স্পোর্টস গ্রাউন্ডে দুপুর 1:30টায় শুরু হবে ম্যাচটি। গ্রানাডাকে 4 গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে ফিরেছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে 19 মিনিটে লস ব্ল্যাঙ্কোরা এগিয়ে যায় মার্কো অ্যাসেন্সিওর গোলে। 6 মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করেন নাচো। এরপর লুই জাভিয়ার সুয়ারেজের গোলে 34 মিনিটে ব্যবধান কমায় গ্রানাডা। পুরো ম্যাচে প্রতিপক্ষের পোস্টে 21 শট নেওয়া কার্লো আনচেলত্তির দলের হয়ে চতুর্থ গোলটি করেন ফারলান মেন্ডে। এই জয়ে 30 পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করেছে রিয়াল মাদ্রিদ। 29 পয়েন্ট নিয়ে রিয়াল সোসিয়াদের অবস্থান 2 নম্বরে।
এভারটনকে 3-0 গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থান ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। নিজ মাঠ ইতিহাদ স্টেডিয়ামে খেলার 44 মিনিটে রহিম স্টার্লিংয়ের গোলে এগিয়ে যায় ম্যান সিটি। 78 বল দখলে রাখা পেপ গার্দিওলার দল অন্তত 60টি গোলের সুযোগ পায়, তবে স্ট্রাইকাররা লক্ষ্য ভেদ করতে না পারে সব সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। 55 মিনিটে রদ্রি আর 86 মিনিটে বার্নার্ডো সিলভা দলের হয়ে তৃতীয় গোলটি করেন। এই জয়ে 26 পয়েন্ট নিয়ে লিভারপুলকে 3 নম্বরে নামিয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। 29 পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে চেলসি। 4 শতাধিক বডি বিল্ডারের অংশগ্রহণে আগামীকাল শুরু হচ্ছে মার্সেল কাপ সিনিয়র মেন্স বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ। জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারে 3 দিনের এই প্রতিযোগিতায় 6টি ওজন শ্রেণীতে শিরোপার জন্য লড়বেন তারা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শরীর গঠন ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন এ সময় উপস্থিত ছিলেন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। জাহাঙ্গীর গাজীপুরের মেয়র থাকবেন কিনা 2-1 দিনের মধ্যে সিদ্ধান্ত। সংশোধিত জেলা পরিষদ আইন মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন। এগারো মামলার খালেদা জিয়ার পরবর্তী হাজিরা 15 মার্চ। মুক্তি ও সুচিকিৎসার দাবি আদায়ে আন্দোলনের বিকল্প নেই বলছে বিএনপি। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সাবেক বিচারক কামরুন নাহারের ফৌজদারি বিচারিক ক্ষমতা কেড়ে নিল আপিল বিভাগ। স্বাস্থ্য খাতকে ডিজিটালাইজড করা হচ্ছে। 15 দিনের মধ্যে 1.5 কোটি মানুষকে করোনা টিকা দেওয়ার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর। এবং মিরপুরে তৃতীয় টি-20তে পাকিস্তানের কাছে 5 উইকেটে হেরে হোয়াইট ওয়াশ বাংলাদেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ।